ম্যাচ শেষে ইংল্যান্ডের সমর্থকরা কামিং হোম গাইতে গাইতে বাড়ি ফিরছেন। কঙ্গোর বিপক্ষে রাউন্ড অফ 32 এই ম্যাচে আরেকটু হলে তাদের গোয়িং হোম হয়ে গিয়েছিল। কেননা ম্যাচের যখন 75তম মিনিট তখনও ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে। 15 মিনিট বাকি রয়েছে, ইনজুরি টাইম মিলিয়ে ধরেন মিনিট 20, কিন্তু ওর মধ্যে ইংল্যান্ড সমতাসূচক গোল না করতে পারলে, সমতাসূচক গোল করলে তো সেটা অন্তত পক্ষে এক্সট্রা টাইমে যাবে, কিন্তু তা না হলে ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বিশ্বকাপ থেকে সেইখানেই বেড়ে যায়। হিউজ একটা শক হয়ে যায় কঙ্গোর কাছে ইংল্যান্ডের পরাজয়, এবং সেই সময়ই ইংল্যান্ডের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হ্যারি কেইন, তাদের ক্যাপ্টেন, তাদের দেশের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, তাদের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এবং এই ম্যাচটাতেও তিনি 75তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন। 86তম মিনিটে ইংল্যান্ডের জয়সূচক গোল এনে দিলেন। 2-1 গোলে ইংল্যান্ডের জয়। এখন তারা রাউন্ড অফ 16 উঠে গেল, যেইখানে তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এই যে ম্যাচটা ইংল্যান্ড খেললো এবং সেইখানটাতে তাদের একেবারে কালঘাম ছুটে গেল। এইবারের ওয়ার্ল্ড কাপে আপনি যদি রাউন্ড অফ 32 ম্যাচগুলো দেখেন, সেটাতে আসলে ট্রেন্ডটা বোঝা যায়, তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। ধরেন এইবার ওয়ার্ল্ড কাপে এই রাউন্ড অফ 32 প্রথম যে 5টা ম্যাচ হয়েছে, সেইখানটাতে কানাডা 92তম মিনিটে উইনিং গোল দিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, ব্রাজিল 96তম মিনিটে উইনিং গোল দিয়েছে জাপানের বিপক্ষে, জার্মানি এবং নেদারল্যান্ডস তো 90 মিনিট পেরিয়ে 30 মিনিট পেরিয়ে টাই ব্রেকারে গিয়ে হেরেই গিয়েছে। নরওয়ে 86তম মিনিটে উইনিং গোল তারা দিয়েছিল আইভরি কোস্টের বিপক্ষে। তার মানে প্রথম যে 5টা ম্যাচ হয়েছে এই নকআউট পর্বে, সেইখানে সবচেয়ে আর্লিয়েস্ট উইনিং গোল হচ্ছে 86তম মিনিটে। মাঝখানে মানে এরপরের যে 2টা ম্যাচ, ফ্রান্স সুইডেনের বিপক্ষে 3-0 গোলে জিতেছে এবং মেক্সিকোর হচ্ছে গিয়ে ইকুয়েডরের বিপক্ষে 2-0 গোলে জয়। ওই 2টা জয় একটু এক পেশে ছিল, একটু কমফোর্টেবল ছিল। আর এরপরে আবার ইংল্যান্ড কঙ্গোর এই ম্যাচটা ওই আগের ট্রেন্ডেই চলে গেল, যেখানে 86তম মিনিটে উইনিং গোল, ইনফ্যাক্ট 75 মিনিট পর্যন্ত যেখানে ইংল্যান্ড পিছিয়েই ছিল। দেখেন, কঙ্গো এই ম্যাচটাতে ক্লিয়ার আন্ডারডগ ছিল, কিন্তু তারা যখন ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় 7ম মিনিটে, ইংল্যান্ড আবার তখন ক্লিয়ারলি তারা হতচকিত হয়ে যায় এবং সেই জায়গাটা থেকে তারা রিকভার করতেই অনেকটা সময় লেগেছে। এই যে পিছিয়ে আছে, এটা হজম করাটাই ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে গেছে, এবং গোলটাও হয়েছে দারুণ। রাইট সাইড থেকে হচ্ছে গিয়ে ক্রসটা যে হয়েছে, সেইখান থেকে সাদিকির রানটা, লেফট সাইড থেকে তিনি যে রানটা মেক করেছেন, বক্সের মাঝামাঝি জায়গায় চলে গেছেন, তার সাথে মার্কার স্পেন্স তিনি তার সাথে চলে গেছেন, ফলে পেছনে অনেকটা স্পেস ক্রিয়েট হয়ে যায়, যেইখান থেকে পেঙ্গা বলটা ফ্রিতে পেয়ে যান এবং তিনি শট করে জর্ডান পিকফোর্ডকে বিট করেন। পিকফোর্ডের হয়তো আর একটু এফোর্ট দেওয়া ওইখানটা উচিত ছিল, বাট স্টিল ভেরি গুড টিম গোল। এবং সেই জায়গাটাতে সাদিকির রানটার মানে ভ্যালুটা আসলে অনেক বেশি নিঃসন্দেহে। এবং তারপরে গিয়ে এইখানটাতে কঙ্গোর গোলকিপার এমপাসাতানি হচ্ছে গিয়ে একের পর এক সেভ করেছেন, এবং সেই জায়গাটাতে ইংল্যান্ডকে বারবার ফ্রাস্ট্রেটেড করেছেন, স্পেশালি ফার্স্ট হাফের একবারে শেষ মুহূর্তে ওই যে জুড বেলিংহামের হেডটা তিনি অবিশ্বাস্য দক্ষতায় দেখালেন। অবশ্য এইখানটাতে চান্স হচ্ছে গিয়ে কঙ্গো পেয়েছিল, বিশেষত হচ্ছে গিয়ে ওই ভিসার কথাটা বলতে হবে। 42তম মিনিটের সময় তিনি যেই একেবারে যে চান্সটা পেয়েছিলেন, ওইটা তিনি পোস্টে না মেরে ওইটা যদি জালে পাঠাতে পারতেন, তাহলে কিন্তু 2-0 লিড নিয়ে যদি তারা ফার্স্ট হাফে যেত, সেইখান থেকে ইংল্যান্ডের কামব্যাক করাটা আসলে নিঃসন্দেহে অনেক বেশি কঠিন হয়ে যেত। সেইটা তো আর করতে পারেনি কঙ্গো, এবং সেকেন্ড হাফে ইংল্যান্ড প্রেশারটা বাড়িয়েছে, ক্রমশই বাড়িয়েছে। জুড বেলিংহামের আরও একটা এফোর্ট ছিল, যেই জায়গাটাতে ডিফ্লেক্টেড এফোর্ট, সেইটাও কঙ্গোর কিপার ঠেকে দিয়েছেন। হাইড্রেশন ব্রেকটা সেকেন্ড হাফে, তারপরে ইংল্যান্ড ডেসপারেট হয়ে ডিফেন্ডার তুলে নিয়ে অ্যাটাকার পাঠাচ্ছে, তারা হচ্ছে গিয়ে পুরো ফরমেশন চেঞ্জ করছে, ম্যান চেঞ্জ করছে। ডেকলান রাইস রাইট ব্যাকের পজিশনে তিনি চলে গেলেন, তারপরে তিনি ডান সাইড থেকে একটা রান মেক করে তার যে ক্রসটা করলেন লেফট সাইডে, অ্যান্টনি গর্ডন যিনিও আসলে বদলে হিসাবে নেমেছেন এবং খুব ভালো ইম্প্যাক্ট রেখেছেন। ইংল্যান্ড যে 2টা গোল করেছে, 2টা গোলের অ্যাসিস্টই কিন্তু এই গর্ডনের, রাশফোর্ডের জায়গায়। রাশফোর্ডও কিন্তু ফার্স্ট হাফে তার একটা এফোর্ট ছিল, যেটা ওয়ান বিসাকা গোল লাইন থেকে সেভ করেছে। যাই হোক, সেইখান থেকে হচ্ছে গিয়ে গর্ডনের যেই এই ক্রসটা তিনি করেছেন, হ্যারি কেইনের তখন অনেক কিছু করার ছিল। প্রথমত তিনি তার মার্কারের পেছনে ছিলেন, মনে হচ্ছিল যেন নিজেই কিছুটা হাইড করেছিলেন। তারপর একটা ব্রিলিয়ান্ট মুভমেন্টে তিনি মার্কারের সামনে চলে এসে একটা যেই হেডটা করেছেন, আসলে একটা গাইডেড হেড, এবং সেই জায়গাটাতে বলটাকে জালে জড়িয়ে দিয়েছেন। ইংল্যান্ড একটা বিরাট বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আর যখন খেলাটা অতিরিক্ত সময়ে গেল না, মানে হচ্ছে গিয়ে উইনিং মোমেন্ট আসে, সেইটা গোলটাও আসলে হ্যারি কেনের আর দুর্দান্ত একটা গোল হয়েছে। প্রথমত একটা থ্রু বল ধরে জুড বেলিংহাম রানটা মেক করে এবং তিনি যে শটটা নিয়েছিলেন সেইটা কঙ্গোর কিপার ফিরিয়ে দেয়। কিন্তু ওই বলটাতেই যখন সেইটা চলে আসলো আবার অ্যান্টনি গর্ডনের কাছে এবং তিনি সেটা হ্যারি কেনের কাছে যখন দেন, হ্যারি কেন তখন এই পেনাল্টি এরিয়ার ঠিক মাঝ বরাবর ছিলেন, টপে ছিলেন। সেইখান থেকে রাইট সাইডে তিনি সরে গিয়ে মার্কার সাথে থাকা সত্ত্বেও তারপরে নিয়ার পোস্ট দিয়ে একটা জোরালো শটে যে তিনি করলেন, সেইটাতে আসলে কঙ্গোর কিপার নড়ারই সময় পায় নাই। ২ টা গোল হয়ে গেল হ্যারি কেনের। এই ওয়ার্ল্ড কাপে তার ৫ টা গোল হয়ে গেল। গোল্ডেন বুটের রেসে তিনি প্রবলভাবে তো ছিলেনই, এখনো তো সেটা আরো বেশি করে উপস্থিতি জানিয়ে দিলেন। ৬ গোল করে লিওনেল মেসির, কিলিয়ান এমবাপ্পের, ৫ গোল করে আর্লিং হ্যালান্ডের সঙ্গে এখন হ্যারি কেন। ওয়ার্ল্ড কাপে তার হয়ে গেল ১৩ গোল। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় তো গ্যারি লিনেকারকে আগেই পেরিয়ে গেছেন। এখন ওই লিস্টটাতে ইনফ্যাক্ট প্রথম গোলে পেলের পাশে বসে দ্বিতীয় গোলটাতে জাফ হতের পাশে বসলেন তিনি। ১৩টা গোল বিশ্বকাপে তার হয়ে গেল। কিন্তু এইসবের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি স্ট্যাট সেটা হচ্ছে ইংল্যান্ডের ওই কামিং হোম, তাদের ওই যে স্বপ্নটা, তাদের ওই আশাটা, ওই গানটা তারা আরও একটা ম্যাচ অন্ততপক্ষে গাইতে পারছে। মেক্সিকোর সঙ্গে এখন রাউন্ড অফ 16 এর লড়াই। ইংল্যান্ড এই ম্যাচটাতে খুব ভালো খেলেছে বলার তো কোনো উপায়ই নেই, বরং তারা ঘাম ঝরিয়েই জয়টা আদায় করে নিয়েছে। সেই জয়ের পর তারা সত্যি কি ৬৬ বিশ্বকাপের পর আবার শিরোপাটা জিততে পারবে কিনা? ৬৬ বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে তারা যে ৪-২ গোলে জিতেছিল, তারপর কিন্তু ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের কোনো ম্যাচ ইংল্যান্ড পিছিয়ে পড়ার পরও জিতলো। ফলে ইন্সপিরেশন নেওয়ার তো ডেফিনিটলি অনেক কিছু রয়েছে। তবে এই ইংল্যান্ড আপাতত আরও একটা ম্যাচের জন্য, আরও একটা রাউন্ডের জন্য তাদের এবং তাদের সমর্থকদের ওই কামিং হোম গানেরটা অব্যাহত থাকলো। কঙ্গোর এই ভীষণ চাপ এবং ভীষণ আতঙ্ক পেরিয়ে বিশ্বকাপে ইংল্যান্ড রাউন্ড অফ 16 এ উঠে গেল।